আমাদের সমাজে দেখুন সবচেয়ে বড় সমস্যা কি, গণঅভ্যুত্থানের পরে যেটা আমরা প্রথম আমি উপলব্ধি করেছি, আরও অনেক উপলব্ধি করেছেন, যে সমাজের রাষ্ট্র এবং সরকারের পার্থক্য অস্পষ্ট। আমরা সরকারকে রাষ্ট্র মনে করি, সরকার রাষ্ট্র এখন বাংলাদেশে নির্বাচন মানে হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতা বসানো। আপনি যাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করলেন, আপনি তাদেরকে আবার ক্ষমতা বসানোর জন্য আপনি নির্বাচনে যাচ্ছেন। আপনি তো রাষ্ট্র গঠন করলেন না। আপনি যে যেন আর লুট হতে পারবে না এরকম তো কোনো রাষ্ট্র আইন বা নীতি আপনি তো কিছুই প্রণয়ন করলেন না। পুরো আমলাতন্ত্রকে আপনি প্রতিষ্ঠা করলেন, যে আমলারা এই গত 15-20 বছর এই লুটপাট তন্ত্রের তারা কিন্তু সহযোগী। আমরা তো বলি যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, সেই গণতন্ত্রকে যখন আমরা মিন করছি, তখনও তো নারী পুরুষ যখন বলছি তখনও তো সমান অধিকার পাওয়ার কথা। সেই দেশে কি আমরা এখন নতুন করে এটি নিয়ে চিন্তা করব যে আসলে নারীরা ঘরে থাকবে আর পুরুষরা বাইরে বাইরে থাকবে? গণতন্ত্র আসলে কি বলে? হ্যাঁ, প্রথমত আপনার প্রশ্নটা ভালো, কিন্তু আপনার প্রশ্নটা একটা ভুল আছে। জি, ভুলটা হলো বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র নয়। কেন নয়? জি, বাংলাদেশে এই যে নারীর প্রশ্ন, কোনো এটা কি রিজলভ হয়েছে আপনার কনস্টিটিউশনে? না। আপনি একটা ফ্যাসিস্ট কনস্টিটিউশন আপনার এখনও বহাল আছে। আপনি এত বড় গণঅভ্যুত্থান করেছেন, তারপরে কিন্তু শেখ হাসিনার কনস্টিটিউশনে বহাল রেখেছেন। আপনি আমাদের এখানে সামাজিক সম্পর্ক বলুন, উৎপাদন সম্পর্ক বলুন, অধিকার বলুন, এই কিছুই কিন্তু এখনো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমাদের সমাজে দেখুন সবচেয়ে বড় সমস্যা কি, গণঅভ্যুত্থানের পরে যেটা আমরা প্রথম আমি উপলব্ধি করেছি, আরও অনেক উপলব্ধি করেছেন, যে সমাজের রাষ্ট্র এবং সরকারের পার্থক্য অস্পষ্ট। আমরা সরকারকে রাষ্ট্র মনে করি, সরকার রাষ্ট্র এক না। এই যে এখন তো ডক্টর ইউনূস যে নির্বাচন দিচ্ছেন, এই নির্বাচনটা কৃষি নির্বাচন, একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের অধীনে আপনি নির্বাচন দিচ্ছেন। ইনি কিন্তু এই নির্বাচন দিতেও পারেন না, কারণ তিনি এখনও কিন্তু ঘোষণা করেন না 2024 সাল নির্বাচনটা অবৈধ ছিল বা বাতিল করেছেন। এক নাম্বার, তিনি নিজে কিন্তু এটা অবৈধ, কারণ আমাদের এই বর্তমান কনস্টিটিউশনের মধ্যে এরকম কোনো সরকারের বিধান নাই। ফলে তার বৈধতা একটা সংকট। তার যেখানে যেই সরকার যারা ক্ষমতায় রয়েছে তাদের বৈধতাই সংকট। তারাই কিন্তু কি করতেছে, আপনাকে ঐক্যমত্য কমিশন দিতেছে, আপনাকে হাঁ ভোট না ভোট করে কমপ্লিটলি একটা জগা খেচুড়ে পাকিয়ে বসে আছে। ফলে আপনি যে বলছেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা তো গণতন্ত্রই বুঝি না। গণতন্ত্র কি? আপনি এটা গণতান্ত্রিক রাষ্ট্রে কি থাকে? গণতন্ত্রকে তাহলে আমরা শুধু নামকাওয়াস্তে বলে যাচ্ছি যে আমরা অবশ্যই গণতন্ত্র বলতে আমাদের অধিকাংশ গণতন্ত্রকে প্রক্রিয়া বোঝে। তাহলে তো আমরা আসলে নারী পুরুষের সমান অধিকার এটা এক্সপেক্ট করতেই পারি না। না, আপনি আমাদের সমাজে দেখেন গণতন্ত্র বলতে কি বুঝে? নির্বাচন বুঝে। জি, তো নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? বরং বাংলাদেশে নির্বাচন মানে হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতা বসানো। আপনি যাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করলেন, আপনি তাদেরকে আবার ক্ষমতা বসানোর জন্য আপনি নির্বাচনে যাচ্ছেন। আপনি তো রাষ্ট্র গঠন করলেন না। আপনি যে যেন আর লুট হতে পারবে না এরকম তো কোনো রাষ্ট্র আইন বা নীতি আপনি তো কিছুই প্রণয়ন করলেন না। এবং এই বর্তমান সরকারতে সে ধরনের নীতি প্রণয়ন করার কোনো অধিকারও নেই। মানে আপনি তো সেরকম তো একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করেন নাই। আপনি কি খেয়াল করেন, আপনারা সাংবাদিকরা সবসময় বলতেছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা তো ভুল বলেন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার নয়। তো এটা হচ্ছে উপদেষ্টা সরকার। উপদেষ্টা সরকার আপনি কেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন? অন্তর্বর্তীকালীন সরকার একটা লিগ্যাল টার্ম, এটা আইনি ভাষা। আইনি এবং রাজনৈতিক দুটো। আইনি ভাষা মানে হলো যে পুরনো একটা ব্যবস্থা ভেঙে গেছে, একটা নতুন একটা ব্যবস্থা আপনি তৈরি করবেন, এবং নতুন ব্যবস্থা তৈরি করবেন কাদেরকে নিয়ে? জনগণকে নিয়ে। ঠিক আছে, জনগণকে করার মানে হলো আপনি একটা কী করুন, গণপরিষদ নির্বাচন করবেন এবং তারা নির্বাচিত করবে এমন সব ব্যক্তিকে যারা গিয়ে নতুন রাষ্ট্রটা গঠন করবে। খেয়াল করেন আপনি। কিন্তু আপনি ওটা করেন। আপনি কি করলেন? আপনি শুধুমাত্র ওই হাসিনার ব্যবস্থাটাকেই রক্ষা করবেন বলে শপথ নিলেন, উপদেষ্টা হলেন চুপ্পুর। তো আপনারা কেন বলেন তো আমাকে বারবার এই অন্তর্বর্তী বলেন সাংবাদিকরা? এই করে তো মানুষের মাথা খারাপ করে দিচ্ছে। তাহলে বাংলাদেশের এই বর্তমান যে দুর্দশার জন্য সাংবাদিকরা কি দায়ী? আমরা যদি এই সরকারকে উপদেষ্টা সরকার বলি, এই সরকারকে উপদেষ্টা সরকার হওয়ার পর যে ধরনের দায়িত্ব বা যে ধরনের দায়িত্ব তাদের উপর বর্তায়, তারা কি সেটিও পালন করেছে না? প্রথম তার দ্বিতীয় প্রশ্ন আপনাকে তুলতে হবে, এরকম উপদেষ্টা সরকারের কোনো বিধান সংবিধান আছে কিনা? আপনি যে প্রশ্নটা তুলেন না, তো না তোলার ফলে আপনারা কি করছেন সাংবাদিকরাই? আপনার আবারও ওই লুটেরা মাফিয়া যারা এত বছর লুটপাট করেছে এদেরকে আবার ক্ষমতায় আসার জন্য ব্যবস্থা করছেন। কারণ প্রত্যেকে যাদের কি ওদের একটা 10 কোটি টাকা 20 কোটি টাকা, আপনি কি পারবেন নির্বাচন 10 কোটি আসে আপনার কাছে? আপনি যত ত্যাগী কর্মী হন কেন, আমাদের টাকা নাই। তো লুটেরা শ্রেণী ছাড়া কী আসবে ক্ষমতায়? ব্যবসায়ীগুলো ক্ষমতা আসবে। তাহলে এই যে নির্বাচন করে যে গণমাধ্যমগুলো এইভাবে যে একটা কি বলে একটা আওয়াজ তৈরি করছে, এটা তো দেশের বিরুদ্ধে গেছে। আপনাদের গণমাধ্যম তো দায়ী এর জন্য। কারণ আমাদের কর্মীদেরকে পরিষ্কার ক্লিয়ারলি বলা উচিত ছিল এটা তো আসলে তো এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা একটা উপদেষ্টা সরকার।
এবং তারা যে নির্বাচনটা দিচ্ছে, এটা নির্বাচন দেবারও তাদের অধিকার না। এটা তো অবৈধ কাজ। আমি যেটা বলেছি আপনাকে, 5 বছর পরে নির্বাচন হবে, 24 হয়ে গেছে, 29 সালে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন? আপনি তো হয় আইন মানবেন অথবা অর্থাৎ আইন মানবেন না। তারও আমি একটু বলবেন, জি, আপনার দর্শকের ভুল না বুঝে, জি। আপনি হয় সংবিধান মানবেন অথবা মানবেন না। গণ অভ্যুত্থান 5 তারিখে তারা সংবিধান মেনে গণ অভ্যুত্থান করে নাই। এখানে বিএনপি দল আকারে কোনো অংশগ্রহণ করে নাই, জামাতে ইসলামী দল আকারে অংশগ্রহণ করে নাই। আমরা জনগণ একত্রিত হয়ে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র এবং তার রাষ্ট্রের যে শাসক, যে ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছি। তাহলে পরবর্তী কাজ ছিল রাষ্ট্র গঠন করার কাজ। তাহলে আমরা রাষ্ট্র গঠন কাজটা আমরা করি নাই। ফলে যদি না করে থাকি, এখন যে আপনার যে সমস্যাটা তৈরি হবে, এই সমস্যাটা আরও ভয়াবহ হবে, হাসিনার আমলের চেয়েও ভয়াবহ। আমি আজকে একটা উদাহরণ দিই। আমি আজকে দেখলাম যে সেনাবাহিনী নির্বাচনের জন্য রাস্তা রাস্তায় তৈরি হয়ে গেছে। জি। আমি এখন সেনাবাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি একটু প্রশ্ন করবো, আশা করি তারা শুনবেন। ওয়াকার সাহেব আছেন, তিনি শুনবেন আমার কথাটা। আমি বাংলাদেশের নাগরিক আকারে আমার সেনাবাহিনীকে রাস্তায় দাঁড়িয়ে থেকে নির্বাচনের জন্য দাঁড়াচ্ছি, তাদেরকে ব্যবহার করছি, এটা কি সেনাবাহিনীর কাজ? আমাকে ব্যাখ্যা করতে হবে। আমি তো নাগরিক, আমি তো প্রশ্ন তুলছি, কারণ ফারামুজার দুর্মুখ, ফলে আমি কঠিন প্রশ্নগুলো তুলি। তো আমি প্রশ্ন করছি, আপনি যে আমার সৈনিকদেরকে যে নামালেন রাস্তায়, এটা তো তার কাজ না। তার কাজ ছিল সীমান্ত পাহারা দেওয়া, তার কাজ ছিল ও আমার শত্রুর কাছ থেকে আমাকে রক্ষা করা। তো আপনি 1.5 বছর গেল, আপনি পুলিশকে কেন ডেভেলপ করতে পারেন? আপনি কেন সেনাবাহিনীকে দিচ্ছেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিচ্ছেন? এই যে আপনার এই নির্বাচন কেন্দ্রিক কোনো যদি ঝামেলা হয়, কোনো সেনাবাহিনী যদি গুলি করতে বাধ্য হয়, এবং যদি কিছু নাগরিক মারা যায়, এর দায়টা কে নেবে? ইতিমধ্যে তো আমরা শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কী করে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনীকে নিয়ে আপনি র্যাবি ঢুকিয়েছেন এবং তাকে দিয়ে একটা নিরস্ত্র মানুষকে আপনি গুলি করিয়েছেন। এখন সেই সেনাবাহিনীর জেনারেলরা এখন আপনি দেখতেছেন আইসিসির কোর্টে লেফট রাইট করতেছে। তো এটা কি ভালো দেশের জন্য? এই ফ্যাসিস্ট ব্যবস্থাটা আসলে, যেটি আপনি বলছেন যে ফ্যাসিস্ট ব্যবস্থাটা তৈরি হচ্ছে, সেখানে অনেকটা সাংবাদিকরাও দায়ী, কিন্তু যারা অভ্যুত্থানের শক্তি, তারা এটাকে হতে দিল কেন? না, অভ্যুত্থানের শক্তি কেন হতে দিন না কেন? কারণ আমরা অভ্যুত্থানের শক্তি বলতে অ্যাবস্ট্রাক্ট কিছু না। আপনি ব্যক্তিকে নিন্দা করতে পারেন, আপনি তরুণ ছেলেরা, আমি উত্তর দিচ্ছি আপনার, আমি কি বলছি বুঝে গেছেন। জি। তরুণরা তো বুকে বুলেট পেতে আপনাকে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছে, বাকি কাজ তো তাদের না। একটু বলে নি, ওখানে সংবিধানও কেন ছুঁড়ে ফেলা হলো না? সেটাও হ্যাঁ, সেটাই তো, আপনি যে সেটা পয়েন্টটা তো বলছেন আমাদের, কথা। সেটাই তো। তাহলে আমরা সাংবাদিকরা কেন প্রশ্ন করি নাই ডক্টর ইউনূসকে, যে আপনি যে এই সংবিধানে রক্ষার শপথ নিচ্ছেন কিসের ভিত্তিতে? এটা আপনি তো প্রশ্ন করেন না। এটা তো এটা নিয়ে তরুণদের অনেক সমালোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে যে হয় নাই। এই সরকার কি আমাদের সংবিধান মেনে গ্রহণ নিয়েছে। করছে, কোথাও কোথাও গ্রহণ করছে, কোথাও কোথাও না, করছে হতে না। পারে না। তো আপনি অর্ধেক অর্ধেক গ্রহণ করতে পারবেন। আপনার তো, জি। আপনি তো শপথ নিচ্ছেন সংবিধান রক্ষা করবার, আপনার তো কোনো দায়িত্ব নাই। আপনি যদি হয় আপনি সংবিধান ফেলে দিয়েছেন, নতুন সংবিধান গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেন, আপনি তো জগা খিচুড়ি কাজ করতে পারবেন না। তরুণরা আপনাদেরকে জীবন দিয়ে সে সুযোগটা করে দিয়েছে। এখন কথায় কথায় তরুণদেরকে কেন নিন্দা করবেন? আমি তরুণদের পক্ষে 100%, এটা বললে হবে না। তরুণরা তো, আপনার তো জীবন দেন। তারা কি সিস্টেমের শিকার হয়েছে? আপনি কি এরকম না, মনে করছেন? আমাদের অজ্ঞতার শিকার হয়েছে, সাংবাদিকদের অজ্ঞতা, বুদ্ধিজীবীদের অজ্ঞতা, একাডেমিকদের অজ্ঞতা, ডক্টর ইউনূসের অজ্ঞতা, তথাকথিত আপনার এই বাংলাদেশের পণ্ডিতদের অজ্ঞতা, তাদের জন্য হয়েছে। আমাদের দু একটা দুর্মুখ ছিল, কিন্তু এই অজ্ঞতার ফলটা দেবেন। এখানে তরুণদের কোনো দোষ নেই। তরুণরা যেটা পেরেছে, তাদের জীবন দিতে চেয়েছে, তারা আন্দোলন করেছে, সততার সঙ্গে করেছে, অতটুকু বোঝার মতো আমি তো ক্ষমতা। অভ্যুত্থানের শক্তি বলতে শুধু তরুণদের বুঝাইনি, যারা অভ্যুত্থানের সঙ্গে ছিল তাদের সকলকেই বুঝিয়েছে যে সবাই মিলেই কেন এ ধরনের সিদ্ধান্তে আসতে পারলো না। অসংখ্য ধন্যবাদ। না, যে কোনো অভ্যুত্থানে তো এভাবে তো বিভিন্ন শক্তি কাজ করে না। তো বিভিন্ন শক্তিতে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তারা তো ক্ষমতার জন্য লড়াই করে না বিভিন্ন শক্তিগুলো। তার মধ্যে আপনি কি, যেটা আমি বলি যে 5 তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। মানে যদি আপনি রাজনীতির ভাষায়, মানে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব, মানে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটা প্রতিবিপ্লব হয়েছে। এই প্রতিবিপ্লব হয়েছে সংবিধান রক্ষার নামে। মানে সংবিধান নাই, অতএব হাসিনার সংবিধান আবার কায়েম করো, এই কথা বলে আপনি কি করলেন, যে স্থিতিশীলতা দরকার, আপনি বিশৃঙ্খলতা হবে, এই বলে আপনি কি করলেন, লোককে ভয় দেখালেন, দেখি আপনি আবার শেখ হাসিনার সংবিধান করলেন। এই করলে সে পুরো আমলাতন্ত্রকে আপনি প্রতিষ্ঠা করলেন, যে আমলারা এই গত 15-20 বছর এই লুটপাট তন্ত্রের তারা কিন্তু সহযোগী।